কথাবার্তা বলছিলাম আর কি, সেটা হলো যে জেল পারমিশন ক্রোমাটোগ্রাফি মেশিন থেকে যে গ্রাফটা পাই আমরা, সেই গ্রাফটা এই ধরনের একটা গ্রাফ পাই। হ্যাঁ, এবং ওই মেশিন আমাদেরকে কিন্তু ওই যে বললাম যে দুই মেশিনের ধরন বোঝে আর কি, সেই মেশিন কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে একেবারে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট কত, ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট কত, এবং মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন কত, বা আইউপ্যাকের ভাষায় মোলার মাস ডিস্ট্রিবিউশন কত, সেটা আমাদেরকে বলে দেয়। তো মোলার মাস ডিস্ট্রিবিউশন আমরা যদি 1 পাই তাহলে সেটা হলো আইডিয়াল পলিমার, মানে এর চেয়ে ভালো পলিমার আর হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। তো যাই হোক, আমরা 1.0304 এরকম আমরা পেরেছি আর কি। হ্যাঁ, অপেক্ষায় আছি কোন দিন হয়তো সেই রকম একজন কোন গবেষণা বা কোন পদ্ধতি বের হবে। এটা লিভিং পলিমারেশনের মাধ্যমে আসলে করা হয়, এবং এটা যখন আবিষ্কৃত হবে আমরা নিশ্চয়ই মনে করি সেই বছরের কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ চলে যাবে তার কাছে। তো আমরা মোলার মাস ডিস্ট্রিবিউশনের যে জিপিসি যে ডায়াগ্রামটা দেখলাম আর কি, সেটাকে বিভিন্নভাবে উপস্থাপন করে কিছু কিছু আইডিয়া দেওয়া হয়েছে যে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট সম্পর্কিত। যেমন মনে করো, অ্যাকচুয়ালি পলিমার কেমিস্ট্রিতে আমি তোমাদেরকে দুই ধরনের এভারেজ মলিকুলার ওয়েটের কথা বলেছি। একটা হলো নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট, আর একটা হলো ওয়েট এভারেজ। তার অবস্থানটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট হলো, তুমি যখন জিপিসি ডায়াগ্রামটা নিবা তখন তার শীর্ষবিন্দুটা বের করবা। এই যে শীর্ষবিন্দুটা বের করার পরে সোজা লম্ব টেনে দিবা নিচে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যে অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করবে আর কি, এক্স অ্যাক্সিসকে, এটাই হলো আমার নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। আর ওয়েট এভারেজ মলিকুলার ওয়েটের অবস্থানটা এরকম জায়গায় থাকে সাধারণত। এখন তো বলতে পারো যে আরো দুইটা আছে, হ্যাঁ আরো দুইটা আছে, বাট ওইগুলির ব্যবহার আসলে সাধারণত মানে ধরো 70-80% ক্ষেত্রে এটা ব্যবহার আসলে হয় না। আরো হায়ার লেভেলের বা কোনো স্পেসিফিক ব্যাপার জানার জন্য আমরা বাকি দুইটাকে ব্যবহার করি, এই জন্য আমি ওইগুলো আলোচনার মধ্যে আনছি না আর কি। নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট হলো শীর্ষবিন্দু থেকে লম্ব, আর ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট এটা অবশ্য অবস্থানটা কোথায় হয় ধারণাটা দিলাম। মনে করার কোনো কারণ নাই যে এটার জন্য নির্দিষ্ট একটা পয়েন্ট আছে। এখন বলতে পারো যে ক্যালকুলেশন কিভাবে হবে। এটার ক্যালকুলেশন করবে আমাদের জিপিসি দোনোটারই ক্যালকুলেশন করে দেয়, ওয়েট এভারেজ, নাম্বার। আর যে কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন যত বেশি ন্যারো হবে আমাদের পলিমারের কোয়ালিটি তত ভালো হবে, আর যত ব্রড হবে তত পলিমারের কোয়ালিটি আস্তে আস্তে খারাপের দিকে যাবে। এবং তারপরে হোমোজেনিয়াস মানে ধরো স্কিউনেস আছে কিনা, এখানে দেখো যে মোটামুটি ভাবে যেভাবে বাড়ছে সেভাবে কমে গেছে, তাই না? কিন্তু এটা নাও হইতে পারে। তো এই জন্য বিভিন্ন ধরনের মলিকুলার ডিস্ট্রিবিউশন গ্রাফ আছে, এবং আমরা সেগুলোকে দেখে আমাদের যে পলিমার মেটেরিয়াল বা ম্যাক্রোমলিকুল সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এখানে মোলার মাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পলটা কি সেটা আমি তোমাদের সামান্য একটু বলে দিচ্ছি। আমি তোমাদের বলেছি যে দেখো ক্যালকুলেশনের সময় আর কি, ওই যে গত ক্লাস যে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েটকে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে আমরা যে রাশিটা পাই আর কি, সেটাকে বলা হয়, কখনো কখনো বলা হয় মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন, যে বললাম আগের আমরা কমন পরিচিত ছিল। কখনো কখনো বলা হয় মোলার মাস ডিস্ট্রিবিউশন, কখনো কখনো বলা হয় পলিডিসপারসিটি ইন্ডেক্স, কখনো কখনো বলা হয় এক্সটেন্ট অফ পলিডিসপারসিটি, মানে অনেক ধরনের নামে এটাকে ডাকা হয়। মূলত এটা কি, মূলত এইটা হলো একটা ডিস্ট্রিবিউশন যা ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয়, এবং সেটা প্রকাশ করার জন্য আমরা
mw ডিভাইডেড বাই mn এটা ব্যবহার করি। তাহলে দেখো যত কোনো পলিমারের পলিডিসপারসিটি ইন্ডেক্স বা মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন বা মোলার মাস ডিস্ট্রিবিউশন, এই সংখ্যাটা যত কম হবে পলিমার মলিকুলার ডিস্ট্রিবিউশন তত ন্যারো হবে, যত বেশি হবে তত ওয়াইড হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ভালো খারাপ আমরা এই মান দিয়ে কিভাবে বুঝবো, বা এই মান কি বেশি হলেই খালি খারাপ আর কম হলেই খালি ভালো, নাকি আরো কোনো কথা এখানে আছে? সত্যি বলতে কি, এখানে পলিমার সায়েন্টিস্টরা একটা ধারণা দিয়েছেন আমাদের, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তুমি আমরা মানে কোনো কোনো জায়গায় আছে চাইলেই কিন্তু আমরা ন্যারো মলিকুলার ডিস্ট্রিবিউশন পলিমার তৈরি করতে পারবো, যেমন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা যদি মনে করি যে একের কাছাকাছি আমরা মলিকুলার ডিস্ট্রিবিউশন চাই, এটা অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল। তাহলে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের জন্য এর মানটা কত? এর মানটা 2 এর কাছাকাছি, এটা আমরা জানলাম। তাহলে ওই যে বলেছিলাম যে আমরা একের কাছাকাছি পলিমারও তো তৈরি করেছি, সেটা কোন ধরনের পলিমারেশনের মাধ্যমে? সেটা অবশ্যই অবশ্যই চেইন পলিমারেশনের মাধ্যমে। এবং চেইন পলিমারেশনের মধ্যে আবার যে মেকানিজম গুলো আছে, আমরা সেখানে লিভিং পলিমারেশন সিস্টেম তৈরি করতে হবে। সেটা অ্যানায়নিকের মধ্যে হয়, এই অ্যানায়নিকের মধ্যে হওয়াটা ইজিয়ার আর কি। অ্যানায়নিক লিভিং হতে পারে, ক্যাটায়নিক লিভিং হতে পারে, রেডিক্যাল লিভিং হতে পারে, 3 ধরনেরই হতে পারে, কিন্তু অ্যানায়নিকের মধ্যে ইজিয়ার। এবং দেখো চেইন পলিমারেশনের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা কত হতে পারে? দেখো 1.01, এক্সেলেন্ট রেজাল্ট। কিন্তু 1 আমরা পারি নাই আর এখন পর্যন্ত। এবং 1.01 আমেরিকা, ইউরোপ, জাপান সব জায়গায় তারা তো। আমিও যখন কাজ করি আমার ক্ষেত্রে অবশ্য এত কম রেজাল্ট পাই নাই, আমার ক্ষেত্রে 1.03, 1.035 এরকম রেজাল্ট পেয়েছি। তো 1.01 হলো খুবই এক্সেলেন্ট রেজাল্ট, কিন্তু তারপরেও আমরা 1 এখন পর্যন্ত পাই। আর বেশি কত হতে পারে? বেশিটাও দেখে নাও, বেশি হতে পারে 50 পর্যন্ত। সুতরাং চেইন পলিমারেশনের মাধ্যমে কমও হতে পারে, মানে একেবারে ন্যারো হতে পারে, আবার অনেক ওয়াইড হতে পারে। আর স্টেপের ক্ষেত্রে 2 এর কাছাকাছি থাকে, তার মানে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে অনেক সময় এই সহজ কথাটাই প্রশ্নের মধ্যে আসে আর কি, আচ্ছা মলিকুলার মাস এবং পলিমারের ডিপির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? নিশ্চয়ই আছে। কোনো পলিমারের মলিকুলার ওয়েট আমরা বের করতে পারি যদি আমরা সেটা ডিপি জানা থাকি। তাহলে ডিপি কে আমরা রিপিট ইউনিটের মলিকুলার ওয়েট দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব পলিমারের মলিকুলার ওয়েট। তাহলে পলিমারের মলিকুলার ওয়েট বের করার জন্য আমরা যদি ডিপি জানি, এবং তুমি যদি বলো যে ডিপিটা কিভাবে বের করা যায়, ডিপি বের করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতির নাম আমি বলি, এনএমআর স্পেকট্রোস্কোপি। হয়তো গত ক্লাসেও আমি বলেছিলাম, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোমেট্রি। এই যন্ত্রপাতি বলো, এই টুল বলো বা মেশিন বলো, এটার সাহায্যে আমরা ডিপি বের করতে পারি। তাহলে ডিপিটা যদি তুমি বের করে ফেলো, তাহলে তোমার কি দরকার? মনোমারের রিপিট ইউনিট। মনোমারের রিপিট ইউনিট তো আমরা অবশ্যই জানি, যারা পলিমারেশন করছি আমরা মনোমারের রিপিট ইউনিট, মানে সরি পলিমারের রিপিট ইউনিট আমরা জানি। তাহলে পলিমার রিপিট ইউনিট দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব মোলার মাস বা মলিকুলার ওয়েট অফ দ্য পলিমার। এখন একটু বড় প্রশ্ন যদি আসে, তাহলে এইভাবে প্রশ্ন আসে যে আচ্ছা মলিকুলার মাস
যে একটা বিষয় আছে, যে একটা ভ্যালিউ আছে, এটা আমাদের জন্য জানাটা গুরুত্বপূর্ণ কেন, এবং এটার কি প্রভাব আছে আমাদের পলিমারের ধর্মের উপর, এটা হলো অনেক বড় প্রশ্ন। তাহলে সেটার উত্তর দিতে গেলে তোমাকে কিছু কিছু ব্যাপার জানতে হবে এবং বুঝতে হবে। এটা অনেক বড় প্রশ্ন। কি, হোয়াট আর দ্য ইফেক্টস অফ মলিকুলার ওয়েট, what are the effects of molecular mass, what are the effects of molar mass of polymer on polymer properties, পলিমারের ধর্মের উপরে কি প্রভাব আছে। তাহলে আমরা কিছু কিছু বিষয় তুলে ধরে আমরা জানার চেষ্টা করব যে কি প্রভাব আছে। আচ্ছা, আমি আলোচনাটা তো এখানে আমি শুরু করব না, তার আগে একটা প্রশ্ন আমি করে নিব, তারপর আলোচনা শুরু করব। আচ্ছা, তোমরা অলরেডি কিন্তু আমি কোনো না কোনো জায়গায় বলেছি আর কি। আচ্ছা, তোমরা বলো তো, এই মলিকুলার মাস বা মলিকুলার ওয়েট বা পলিমারের মোলার মাস, এইটা যদি বেশি হয় তাহলে পলিমারের ধর্মের উপর কি প্রভাব পড়বে, এটা যদি কম হয় তাহলে পলিমারের ধর্মের উপর কি প্রভাব পড়বে? স্যার মলিকুলার ওয়েটটা বেশি হইলে সেই পলিমারটা স্যার ভালো আমাদের জন্য স্যার, মানে সেটার স্ট্রেন্থটা ভালো পাওয়া যাবে। তারপর স্যার এরকম আরো কিছু প্রপার্টিস আছে, যেসব প্রপার্টিস গুলো হাই পাওয়া যাবে, আর কম হলে সেটা স্যার কমে যায়। এটা আমাদের কম বেশি সবারই জানা আছে যে পলিমারের মলিকুলার ওয়েট বা মোলার মাস বা মলিকুলার মাস যদি বেশি হয় তাহলে সেই পলিমারের স্ট্রেংথ বেশি হবে, এটা আমরা জানি। সো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্ম, যেটা আমরা জানি। তার সাথে আরো কিছু যোগ হবে। তোমরা দুইটা টেবিল দিয়েছি, তো বাম দিকের টেবিলটার দিকে একটু তাকাও। পলিমারের মলিকুলার ওয়েট যদি বেড়ে যায় তাহলে পলিমারের কি কি ধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা একটু দেখো। পলিমারের মেল্ট ভিসকোসিটি বেড়ে যায়, পলিমারের মেল্ট স্ট্রেংথ বেড়ে যায়, টাফনেস বেড়ে যায়, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বেড়ে যায়, আলটিমেট স্ট্রেংথ বেড়ে যায়, রেজিস্ট্যান্স টু ক্রিপ বেড়ে যায়। তার মানে সব দিক বিবেচনা করলে পলিমারের শক্তি বাড়ে, এক কথায় যদি আমি বলি আর কি। আরেকটা জিনিস বাড়ে, সেটা হইল কি, ভালো মতো খেয়াল করো, প্রথমে যেটা আছে উপরে, সবার উপরে, মেল্ট ভিসকোসিটি। তাহলে মলিকুলার ওয়েট যদি বাড়ে, মেল্ট ভিসকোসিটি বেড়ে যায়। সবগুলি আমাদের জন্য ভালো, শুধুমাত্র এইটাই হলো প্রবলেম, মেল্ট ভিসকোসিটি বেড়ে যায়, এটাই হলো আমাদের প্রবলেম। তাহলে মলিকুলার ওয়েট বেড়ে গেলে সবসময় যে আমরা ভালো পলিমার পাবো সেটা নাও হতে পারে। কেন নাও হতে পারে? ওই যে মেল্ট ভিসকোসিটি বেড়ে যায়, তাহলে মেল্ট ভিসকোসিটি যদি অনেক বেড়ে যায় তখন সেই পলিমার নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। মানে পলিমার থেকে তো আমরা ফাইবার তৈরি করব, অথবা পলিমার থেকে মনে করো একটা প্লাস্টিকের কোনো জিনিস তৈরি করব, অথবা কোনো মেশিনের পার্টস তৈরি করব, কোনো কিছু তো আমরা তৈরি করব। ওই তৈরি করতে গেলেই তো আমার পলিমারটাকে লিকুইড স্টেটে এনে তৈরি করতে হবে। এই লিকুইড স্টেটে এনে তৈরি করার কাজটা অনেক অনেক কঠিন হয়ে যাবে যদি পলিমারের মেল্ট ভিসকোসিটি বেড়ে যায়। ভিসকোসিটি বেড়ে যাওয়ার অর্থটা তোমরা বুঝেছো আশা করি। ভিসকোসিটি বেড়ে যাওয়ার মানে হলো আঠালো হয়ে যাবে পলিমার। মলিকুলার ওয়েট যত বেশি হবে তত বেশি আঠালো হবে। তাহলে আঠালো যদি হয়ে যায়, এটা তো পাইপের ভিতর দিয়ে আর যাবে না, প্রবাহিত হবে না। তাহলে আমরা সেটাকে দিয়ে কোনো কাজ করতে পারবো না, অত্যন্ত দুঃসাধ্য বা কষ্টসাধ্য হয়ে যাবে। এখন কথা হলো কি, ডান দিকেরটার দিকে থাকা হবে, বাম দিকেরটা দেখার পরে এবার ডান দিকেরটার দিকে থাকো। দেখো এখানে হলো দেখানো হয়েছে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন। মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন যদি বেড়ে যায়, মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন যদি বেড়ে যায়, তাহলে যা যা দেখেছো আগে বেড়ে গেছিল সবগুলি কমে যাবে। তার মানে আগে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিল আর কি, শক্তি বেড়ে গিয়েছিল, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স মানে হলো ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়েছিল, টাফনেস বেড়ে, টাফ মানে কি, হার্ড, টাফ,
নেসটা বাড়ে আর কি, হ্যাঁ, কম্প্যাক্টনেসটা বাড়ে, এগুলো সব কিন্তু কমে যাবে। তাহলে শক্তি বাড়ার দিকে আমাদের যেমন খেয়াল রাখতে হবে, সেরকম মলিকুলার ওয়েট বাড়ানোর দিকে খেয়াল রাখতে হবে শক্তি বৃদ্ধি করার জন্য, সেরকম এদিকেও খেয়াল রাখতে হবে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশনের দিকে। এই দুইটাকে মিলিয়েই কিন্তু আমাদের ফিগারটা বা ভ্যালুটা নির্ধারিত হবে। এখন যে কথাটা একটু আগে বললাম সেই কথাটাকে গ্রাফিক্যালি দেখাচ্ছি। দেখো, এক্স এক্সিস বরাবর যদি মলিকুলার ওয়েট আর ওয়াই এক্সিস বরাবর যদি মেকানিক্যাল প্রপার্টিজ আমরা দেখাই আর কি, তাহলে গ্রাফটা কেমন হবে সেটা দেখানো হয়েছে। থার্মাল প্রপার্টির সাথে তুলনা করলে গ্রাফটা কেমন হবে সেটা দেখানো হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো পলিমারের মেকানিক্যাল প্রপার্টিজ গুলো, মেকানিক্যাল প্রপার্টিজ বলতে যেমন মনে করো টেনজাইল স্ট্রেংথ, ওই যে আগে যেগুলো দেখেছো আর কি, হ্যাঁ, ইয়েটা ছাড়া, মেল্ট ভিসকোসিটি ছাড়া ওগুলি বাড়বে। তো দেখো মলিকুলার যত বাড়ছে এগুলো বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু মলিকুলার যত বাড়ছে এটা কিন্তু বাড়ছে, হ্যাঁ, কিন্তু দেখো একটা জায়গায় গিয়ে কিন্তু সেটা মনে করো এখানে হতে পারে, হ্যাঁ, এই অঞ্চলে হতে, তারপর এই অঞ্চল দেখো খুব একটা সামান্য বাড়ছে, তারপরে দেখো এই জায়গায় আমরা আসি এখানে, এরপর থেকে আর বাড়ছে না। ভালো করে দেখো, অর্থাৎ এই টিক যেখানে দেওয়া হয়েছে এরপর থেকে আর বাড়ছে না। তার মানে তার মলিকুলার ওয়েট তুমি আরো বাড়াও, তোমার মেকানিক্যাল প্রপার্টি ভালো পাবা না, অর্থাৎ শক্তি বৃদ্ধি হবে না, টাফনেস বাড়বে না, এগুলো হবে না। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা জায়গা আছে যার পরে মলিকুলার ওয়েট বাড়াইলেও আমার আসলে কোনো কাজে আসছে না, সেটা মাথায় রাখতে হবে। এই পয়েন্টটা জানাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাথায় রাখো, এটা জানতে হবে আর কি। তাহলে কখনোই আমরা এর চেয়ে বেশি মলিকুলার ওয়েট যাতে না হয় এই দিকে খেয়াল রাখবো, কারণ এটা আমাদের ক্ষতি করবে, মারাত্মক ক্ষতি করবে, আমাদের অনেক ক্ষতি করবে। মানে পরের গ্রাফ দেখলে বুঝতে পারবে। তাহলে এই পয়েন্টটা এখানে মনে করো, কথার কথা বলছি, যেমন মনে করো এটা হয়ে গেছে হইলো 1 লক্ষ, ধরো, হ্যাঁ, ধরো 1 লক্ষ, 1 লক্ষ। তাহলে আমরা যখন এটা কিন্তু এক এক পলিমারের ক্ষেত্রে এক এক রকম হবে। আমাদের যখন আমরা এই পলিমার নিয়ে কাজ করব, আমাদের খেয়াল রাখতে হবে 1 লক্ষর বেশি যেন কখনোই আমাদের পলিমারের মলিকুলার ওয়েট না, 95, 96 ম্যাক্সিমাম। কারণ এই 1 লক্ষ ক্রস করে গেলে আমাদের নেগেটিভলি, মানে আমাদের ক্ষতি হবে। মলিকুলার ওয়েট বাড়াইয়া তো আমরা বেনিফিট চাইছিলাম, বেনিফিটের জায়গায় এবার ক্ষতি হবে। আচ্ছা, ক্ষতিটা কি কারণে হয় সেটা আমি একটু আগেও বলেছি, গ্রাফিক্যালি দেখাচ্ছি। তাহলে এখন দেখো এই গ্রাফগুলোর দিকে একটু তাকাও। দেখো মেল্ট ভিসকোসিটি সাথে যদি আমরা গ্রাফটা খেয়াল করি, দেখো মলিকুলার ওয়েট বাড়ছে তো মেল্ট ভিসকোসিটি বাড়ছে, মলিকুলার ওয়েট বাড়ছে তো মেল্ট ভিসকোসিটি বাড়ছে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু একটা সার্টেন পয়েন্টের পরে, আমি একটু বড় করে দেখাচ্ছি আর কি, একটা সার্টেন পয়েন্টের পরে গিয়ে মলিকুলার ওয়েট বাড়লেও, এখন হয়তো বলতে পারো স্যার নিচে তো মলিকুলার ওয়েট দেওয়া নাই, এখানে তো দেওয়া আছে ডিগ্রি অফ পলিমারেশন। ইয়েস, ডিগ্রি অফ পলিমারেশন দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি যে মলিকুলার ওয়েট আর ডিগ্রি অফ পলিমারাইজেশন পরস্পর সমানুপাতিক, সুতরাং গ্রাফটা এইরকমই হবে। এই ক্ষেত্রে দেওয়া আছে আর কি, এতে তোমাদের গ্রাফ যখন আঁকবা আর কি এইরকম গ্রাফই আসবে। তাহলে দেখো এটা দেওয়ার কারণ আছে, একটু পরে বলছি। তাহলে কোনো একটা পয়েন্ট আমি অনেক বড় করে লাল করে দেখাচ্ছি আর কি, কোনো একটা পয়েন্টে যাওয়ার পরে পলিমারের মলিকুলার ওয়েট বা ডিগ্রি অফ পলিমারেশন যদি সামান্য বাড়ানো হয়, ওই পয়েন্টের পরে কিন্তু বলছি অনেক বেশি বেড়ে যায় আমার এই মেল্ট ভিসকোসিটি, তাহলে আমাকে সতর্ক থাকতে হবে যেন ওই রেঞ্জের বাইরে আমি কখনোই না যাই। যেমন বললাম যে আগের ক্ষেত্রে বললাম মলিকুলার ওয়েট, সেরকম মেল্ট ভিসকোসিটি। তো এখন বিজ্ঞানীরা তো
অনেক পলিমার নিয়ে গবেষণা করেন, অনেক পলিমার নিয়ে স্টাডি করে ওনাদের মতামতটা দিয়েছেন আর কি। সেই মতামতটা কি? সেই মতামতটাকে বলা হয় কমার্শিয়াল পলিমার ইউজফুল রেঞ্জ। যে ডিপি কত হবে সেটা হলো 200 থেকে 2000। আশা করি মনে থাকবে। তাহলে কোনো পলিমারের ডিগ্রি অফ পলিমারাইজেশন 200 থেকে 2000 এই সীমার ভিতরে আমাদের চেষ্টা করবে থাকার জন্য। 2000-এর থেকে যদি বেশি হয় সেই পলিমার আমার জন্য অত্যন্ত ক্ষতিকারক, প্রসেসিং করতে গেলে ডিফিকাল্টি হবে। আর 200 থেকে যদি কম হয় সেটাও শক্তিশালী পলিমার হবে না, দুর্বল পলিমার হবে। তা আমরা তো শক্তিশালী পলিমার চাই, সেই জন্য 200 থেকে 2000 ডিগ্রি অফ পলিমারেশন এর ভিতরে আমাদের কমার্শিয়াল পলিমার গুলো থাকে। কমার্শিয়াল মানে কি? বাণিজ্যিকভাবে যেগুলো উৎপাদন করা হয়, গবেষণার জন্য না। তাহলে এই বাম দিকের এবং ডান দিকের গ্রাফ, এই গ্রাফগুলো আমাদেরকে দুইটা রাশি একসাথে মানে বসিয়েছে আর কি। যে আমরা দেখতে পাচ্ছি একদিকে টেনজাইল স্ট্রেন্থ বেড়ে যায়, কিন্তু বাড়তে 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 একটা জায়গায় যাওয়ার পরে আর বেশি আর বাড়েই না। সেরকম ভাবে মেল ভিসকোসিটিও মলিকুলার রেট বাড়তে থাকে, বাড়তে থাকে, একটা পয়েন্টে যাওয়ার পরে অতি দ্রুত বেড়ে যায়। তাহলে আমাদেরকে এই কমার্শিয়াল যে রেঞ্জটা আছে আর কি, ডিগ্রি অফ পলিমারেশন এর ভিতরে থাকতে হবে। এবং এটাকেই তখন মনোমারের রিপিট ইউনিট দিয়ে বা মনোমারকে গুণ করলে আমরা পাই যাব পলিমারের মলিকুলার ওয়েট। এই হলো সংক্ষেপে এই এখানে যে দুইটা গ্রাফ আছে ব্যাখ্যা। তোমাদের চিত্র আঁকার সময় যে কোনো একটা দিলেই হবে। আমি দুইটা দিয়েছি কেন, যে দুই ধরনের ডাইমেনশন তোমাদের জন্য চোখের সামনে থাকে। এই পর্যন্তই আমার কথা আমি শেষ করতে চাই আজকে। পরবর্তী ক্লাসে আমরা পরের মডিউল নিয়ে আলোচনা শুরু করব। এখানে যদি কোনো প্রশ্ন থাকে বলবা। এছাড়াও ওই ফিজিক্যাল ক্লাসে যে ইস্যুটা আলাপ করতেছিলাম আমরা সেটাও কথা বলতে পারি, কোনো সমস্যা নাই। জি স্যার, ওইটা নিয়ে একটু বলি তাহলে। মোটামুটি এটা এখন